তো মেন গল্প হচ্ছে আমরা এখান থেকেই টেক্সটে ঢুকবো। হ্যাঁ, ম্যালেরিয়া মারা গেছে তখন তো ইয়ে মুখারি খাটার জন্য প্লাস বিজ্ঞান এত উন্নত হয়নি। শুনেছি আমরা কলেরায় বহুত লোক মারা গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বাস শোনা কথা। চলো আমরা একটু টেক্সটে ঢুকি। বিবেকানন্দ যখন শিকাগো ধর্ম সম্মেলনে ভাষণ দিয়ে ফিরে এসেছেন, তখন ভারতবর্ষে আসা এক ব্যক্তি তাকে প্রশ্ন করেছেন, বলে আপনি তো ধর্ম সম্পর্কে বহুত কিছু বলেন, আমি একটা টপিক দেবো, তাতে বলতে পারবেন? বলে আমি চেষ্টা করবো। বলে ধর্ম সম্পর্কে যা খুশি তাই বলে দিয়ে এলেন, একদম বিশাল লোক হাততালি, আমি একটা টপিক দিচ্ছি, বলে দেখান তো। বিদেশি ব্যক্তি তো বলে জুতো নিয়ে বলুন, বলছে জুতো নিয়ে বলুন। তো বিবেকানন্দ খানিকটা ভেবে নিয়ে, এবং উনি বলা হয় যে ভারতের বিবেকানন্দের আইকিউ নাকি হেভি স্ট্রং ছিল। এই যে কোনো কিছু ভাবার সঙ্গে সঙ্গে বলে ফেলা কোনো কিছু বিষয় টপিক নিয়ে, মানে তার একটা আলাদা পাওয়ার ছিল। তো বিবেকানন্দকে বলছে তুমি জুতো সম্পর্কে বলতে পারো? বলে হ্যাঁ বলতে পারবো। বলে জুতো কথা বলে? বলে জুতো কথা বলে? বলে হ্যাঁ, বর্ষাকালে হাঁটবে, জুতো পরে জল পড়লে কিচকিচি করে কথা বলতে থাকে। বলে জুতো আবার ওষুধ? বলে ওষুধ কি করে? বলে মির্গি রোগে তো জুতো শোয়ানো হয়। বলে জুতো আবার ওষুধ? বলে জুতো আর মানুষকে কাটে, কামড়ায়। বলে কামড়ায় কি করে? বলে নতুন জুতো কিনে পা থেকে ফোসকা পড়ে যাবে। বলে জুতো আবার ভগবান? বলে ভগবান? বলে রাম বনে গেছে, তার ভাই যে জুতো রেখে যাচ্ছে সিংহাসনে রেখে শাসন কার্য করছে। তো ওই ব্যক্তি বলছে যে বিবেকানন্দ শুধু বিবেকানন্দ, তার যে মনোভাবনা, এই যে কোনো কিছু বিষয়ে বলা, যে তৎক্ষণাৎ বলছে অনেক আসে দেবে না, এখন এইটা পড়ে আসেন, আর পড়ে আসেন এবার তুমি জানো তো, যেটুকু জানো সেটুকুই বলো। হয় না ইন্টারভিউ অনেক সময়, স্যার এইটা আমার পড়া নেই, বাট একটা জিনিস, এটা তোমার যতটুকু জানো স্যার আমার এই জানা আছে, এই জিনিসটা এতটা। কিন্তু তোমার প্রথমে যখন ডিনাই করে দাও, একটা নেগেটিভ জিনিস তৈরি হয়ে যায়, জেনুইন জিনিস। এবার যেটা তোমার রেঞ্জ, আউট অফ রেঞ্জ, সেটাকে ডিনাই করছো ঠিক আছে, কিন্তু তোমার রেঞ্জের মধ্যে সেটা বলছে না স্যার এটা আমার জানা নেই, এটা হচ্ছে খারাপ। জাতীয় যুব দিবসে আমরা বিবেকানন্দ কাছে এটা নিতে পারি যে আমরা যেহেতু কম্পিটিটিভ ব্যাচ পড়ছি, তাই জন্য আমাদের অল পার্সপেক্টিভে রেডি থাকতে হবে। কালকে যদি পরীক্ষা ঘোষণা করা যায়, যেন কালকে আমরা পরীক্ষায় বসে সেটা কভার করতে পারি। কালকে যদি পরীক্ষা ডেট ডেট ঘোষণা করে আমার তো এইটা পড়া হয়নি, ওইটা পড়া হয়নি না, অল পার্সপেক্টিভে রেডি থাকতে হবে, যেন সমস্ত সিচুয়েশন হ্যান্ডেল করতে পারি। লাইফের দ্বিতীয় কোনো মোটো নেই, যে পরিস্থিতি টাফ পরিস্থিতি আসবে, সেই টাফ পরিস্থিতি হ্যান্ডেল করতে হবে। আজকে তোমরা যারা এখানে বসে প্রত্যেকে টাফ করছে, কালকে চাকরি পাবে কি পাবে না, এই দু নৌকার মধ্যে তোমরা বাস করছো। আজকে যারা হাসি হাসি মুখ দেখতে পাচ্ছে, বিভিন্ন বিষয়ে ইয়ার্কি ফেলেও করছে, পাশে যখন 5 জন চাকরি পেলে একজন পাবে না, তো কোনোদিন হাসতে পারবে না, সারা জীবন বাবা মতো হয়ে যাবে। আমাদের কাছে বহুত ছেলে মেয়েকে দেখেছি, একটা সময় তারা কথায় কথায় হাসতো, আজকে আমাদের দেখে তাদের কাছে মানে জ্বালা যন্ত্রণা কিছু বলতে পারে। প্রবলেমটা তার ভাগ্যের নেই, বলার তো সেটাই। স্বামী বিবেকানন্দ এই জন্য নিয়ে আসলাম যে উনি যা টপিক দেন জানা, হ্যাঁ এটাই না, আমাদের ভাবলে জুতো নিয়ে কি বলবো, এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। আজকে 12ই জানুয়ারি তোমাদের মধ্যে সেই আমরা ডে পালন করি কেন? কারণ তার যে সমস্ত মহৎ মহৎ গুণ যেন আমরা অ্যাডপ্ট করতে পারি, সেটা যেন আমরা ব্যবহার করতে পারি, ইউটিলাইজ করতে পারি। চাকরির পরীক্ষায় শুধু নয়, বাস্তব জীবনে যেন ইউটিলাইজ করতে পারি। প্রতিটা ক্ষেত্রে একটা স্টুডেন্ট, একটা ছাত্র যাই হোক না কেন, তার মেন মোটো হচ্ছে সে কোনো কিছু না বলবে না, এটা আমি চেষ্টা করছি, পারলে না আলাদা ব্যাপার, কিন্তু চেষ্টা তোমাকে করতেই হবে। আমি তোমাদের আগের দিনে একটা গল্প বলেছিলাম যে আমি ট্রেনিংয়ে গেছিলাম, তো ট্রেনিংয়ে গিয়ে একটা বড় গাছ আছে, আর আমাদের এক একটা স্কোয়াড বলা হয়, স্কোয়াডের লিডার বলা হয়, এক একটা হচ্ছে 50 জন করে স্কোয়াড ভাগ করে দিয়েছে। তো বলছে যাও ওই গাছটাকে তুলে নিয়ে আসো, বড় দেখে একটা হচ্ছে গাছ, একজন হচ্ছে না স্যার এটা তোলা যাবে, যাও। দ্বিতীয় যাও ওইটা তোলা তো, স্যার ওটা কি করে তোলা যাবে স্যার, অত বড় গাছ। সবাই বাজাচ্ছে, তারপরে একটা ছেলে ছিল, তাকে বলছে যাও তুলে নিয়ে, সে বলে হ্যাঁ স্যার তুলে গিয়ে চেষ্টা করছে, উঠবে না মাস্টারও জানে, কিন্তু তোমার মেন্টালিটি কোন জায়গায় কাজ করছে, মেন জিনিস তোমার মেন্টালিটি যেমন কাজ করবে, তোমার অ্যাকাউন্টের মাত্রা সেইরকম হবে, বড় ইম্পর্টেন্ট জিনিস।
তোমার মেন্টালিটি যেমন হবে, যদি ঘাটিয়া মেন্টালিটি হয়, তোমার অ্যাকাউন্টের মাথা খারাপ হবেই হবে। আজ না তো কাল, কাল না তো পরশু, চাকরি পেলে কি না পেলে। জাতীয় যুব দিবসে আমরা এটাই অনুসারী যে মেন্টালিটি সবসময় সলিড পজিশনে রাখতে হবে, সবার ক্ষেত্রে বলছি। আর শুধু চাকরি পরীক্ষা পড়া ইম্পর্টেন্ট না, শুধু চাকরি পরীক্ষার ক্ষেত্রে নয়, আমরা সব পার্সপেক্টিভে দেখবো যে যাতে আমার এই মেন্টালিটি থাকে যে আমাদের যদি আজ কালকে যদি পরীক্ষা ঘোষণা করতে আমার পরীক্ষা বসানোর জন্য যোগ্যতা থাকে, যে না এটা আমার এইটার জন্য হয়নি, আমরা এক্সকিউজ দিয়ে দিই না কোনো কিছু হলে, ও ওইটার জন্য হয়নি, বলে জীবনে আমার সব গুণ ছিল, শুধু ওইটা আমার জীবন বরবাদ করে দিই, ওই মেয়েটা যদি না যেতাম তাহলে আজ এই দুঃখটা হতো। অনেকেই কেউ কারোর জীবনে 1% এফেক্ট করতে পারে, 1% এফেক্ট করতে পারে। আমার পার্সোনাল ফিল ব্যক্তি বিশেষে ভিন্ন হতেই পারে। আমরা যেহেতু পরীক্ষা দিতে এসেছি, তোমাদের মেন্টালিটি যেন সেই জায়গায় থাকে, হয়ে গেল। তো আগের দিন আমরা শেষ করেছিলাম হচ্ছে মহারাষ্ট্রের হচ্ছে জ্যোতিবা ফুলেকে দিয়ে, তাই তো, এবং তার স্ত্রী সাবিত্রীবাই ফুলে। আজকে দেবো কিছু কৃষক আন্দোলন, যেটা টেনে নিয়ে যাবে আমাদের মহাবিদ্রোহ অবধি। ওকে, আজকে দেবো যে কিছু কৃষক আন্দোলন, যেটা হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে, যেটা কোশ্চেন আমাদের বারবার রিপিট হয়েছে, বিভিন্ন পরীক্ষা রিপিটেশন করেছে, এবং সেইগুলো দেবো। কৃষক বিদ্রোহ আমরা পড়েছি। কৃষক বিদ্রোহ মেন যে পারপাস থাকবে যে কৃষকদের উপর ট্যাক্স কালেকশন। আমরা দেখেছি 1972-তে যখন ওয়ারেন হেস্টিং এসেছিল এবং 73 সালে যখন রেগুলেটিং অ্যাক্ট এলো, তারপরে একটা মেন মোটো হয়ে গেল কি রাজস্ব কিভাবে আদায় করা হয়, এবং তারপর থেকে 5 সালা 1 সালা 10 সালা বন্দোবস্তগুলো আসা শুরু করলো, বুঝলাম, তাই তো। একটা সব রাষ্ট্র ব্যবস্থা যে ট্যাক্স কিভাবে নেওয়া হয় মানুষের কাছ থেকে, মেন মোটো ট্যাক্সেশন সিস্টেম। 1 বছর নেবো না, 5 বছর নেবো না, 10 বছর নেবো না, চিরস্থায়ী থাকবে। সূর্যাস্ত নিয়ম যাই নিয়ম বলে সব কিছু হচ্ছে কৃষককে কেন্দ্র করে, ওদের কাছে শোষণ করতে হবে, কিভাবে করবে, এক একটা জিনিস হচ্ছে এক এক ধরনের। এবং সেই হিসাবে আমরা যদি চলে যাই যে কৃষক আন্দোলন, সেই কৃষক আন্দোলন আমাদের ইতিহাস বই যে জায়গাতে শুরু হয় সেটা হচ্ছে ফরাজি আন্দোলন, সেটা হচ্ছে ফরাজি আন্দোলন। এবং ফরাজি আন্দোলনে কিছু আন্দোলন রয়েছে যেটা আমাদের বইয়ে আছে কিছু কিছু পোর্শন, বাট সেটাও আমরা দেখে নিই। কৃষক আন্দোলনের মেইন জিনিসটা কি বললাম, যে ওদের কাছে ট্যাক্স কালেক্ট করা হবে, কিভাবে ট্যাক্স কালেক্ট করা হবে, এবং বিভিন্ন সময় বিভিন্ন প্রদেশে সেই কৃষক বিদ্রোহ জেগে উঠেছে। কৃষক বিদ্রোহ টপিক যখনই আমরা পড়বো যে বিভিন্ন প্রদেশ বিভিন্ন সময় জেগে উঠেছে, এক একটা জায়গায় জেগে, এবং সেই কেন্দ্রিক করে আমাদের হচ্ছে কৃষক বিদ্রোহের মেন মোটামুটি এক একটা জিনিস চলে আসবে। আর আমাদের দেখবো যে পরীক্ষার ক্ষেত্রে যে কোশ্চেন রিপিট হয়, তোমাদের বারবার বলি যে কোশ্চেন দেখবে যে এই কৃষক বিদ্রোহ আন্দোলনে কি কি কোশ্চেন হয়েছে এবং সেই কোশ্চেন কোন কোন পরীক্ষায় এসছে, ফলে কি হবে যে আমাদের ওই কোশ্চেনে কোথায় কোথায় পড়তে হবে, কি কি দেখতে হবে সেটা বুঝতে হবে, বোঝা। কোশ্চেন বারবার তোমাদের আমি বলি দেখবে যে কোথায় কোন কোশ্চেন দিয়ে রিপিট হয়েছে। আমরা পড়েছি আগের দিন পড়লাম হচ্ছে জ্যোতিয়া ফুলে গুলামগিরি বইটা কার লেখা, এই করে কোন কোন কোশ্চেন রিপিট হয়েছে সেটা দেখতে হবে, যে এতগুলো পরীক্ষা রিপিট হয়েছে এই বইটা, তাই না। সত্যার্থ প্রকাশ কিংবা এই যে সমাজের কথা বলেছে, এর কোন কোন পরীক্ষা রিপিটেশন হয়েছে। তো আমরা যদি দেখে নিই আমাদের টপিকে নিই কৃষক আন্দোলন। কৃষক আন্দোলন আমি প্রথমেই বললাম কি ফরাজি আন্দোলন। ফরাজি আন্দোলন ফরাজি আন্দোলনের মেন বিষয় কি ছিল বলতে পারবো? কিষান, ফরাজি মেন বিষয়টা কি? ফরাজি আন্দোলন ভারতবর্ষের ইতিহাস আমরা কেন পড়ব? অবশ্যই ফরাজি আন্দোলনের একটা পোর্শন, ওয়াহাবি আন্দোলন আরেকটা পোর্শন, দুটো পোর্শন তো এই কোশ্চেন। ফরাজি আন্দোলন কত সালে শুরু হয়েছিল, কে করেছিল? ওয়াহাবি আন্দোলন কোথায় হয়েছিল, কে শুরু করেছিল? বাংলায় কে ওয়াহাবি আন্দোলন শুরু করেছিল? এখানে 3টে কোশ্চেন, এখানে 2টো কোশ্চেন, এখানে 3টে কোশ্চেন। সাধারণ এই বৈশাখী কি হলো? হ্যাঁ উৎপল, ফরাজি আন্দোলন সময় কোন কনসেপ্ট, ব্যাপারটা কি? ফরাজি আন্দোলন আমরা পড়েছি তো, ফরাজি আন্দোলন পড়েছি তো আমরা, তা পড়ে নি ইতিহাসে বারবার যখনই রিভাইজ দিই তখন কি ফরাজি আন্দোলন ওয়াহাবি কি ব্যাপারটা কি, কোন কনসেপ্ট আমরা বারবার পড়েছি। আমরা কিন্তু এই মাথা পড়ে যেতে পারতাম, আমরা বারবার কনসেপ্টটা নিচ্ছি, যখন যদি কখনো পরীক্ষার জায়গাতে আসে আমাদের সেই কনসেপ্টটা আমাদের কাজে লাগে বারবার, এই জন্য আমাদের সেই জায়গাগুলো বারবার ঘুরে ঘুরে আমরা যাই।
যে এই জায়গাগুলো এই জিনিসগুলো আমরা দেখে নেব। উৎপলা জানা নেই ফরাজি আন্দোলন ব্যাপার, তাই তো? দেখা যায় না, দেখা যাচ্ছে না, অনলাইন দেখতে হবে। ঠিক আছে, মুছে দিচ্ছি, মুছে দিচ্ছি। আরব প্রদেশ মুসলিম কান্ট্রি, আমাদের যে কটা মুসলিম কান্ট্রি রয়েছে তাতে টপ র্যাঙ্কের উন্নত মুসলিম কান্ট্রি বলা হয় সাধারণত আরব প্রদেশকে। এবং আরব প্রদেশে মুসলিমদের একটা হচ্ছে মুসলমানিত্ব নিয়ে একটা বিশাল ব্যাপার রয়েছে, যে মুসলিম ধর্ম কারা প্রপার মুসলিম ধর্ম গ্রহণ করে। এবং তোমরা জানো মুসলিম ধর্মের দুটো ভাগ রয়েছে, তাই না? জানো তো মুসলিম ধর্মের দুটো ভাগ রয়েছে, তাই তবে টুপির পার্থক্য রয়েছে, কারো গোল টুপি, কারো একটু লম্বা টুপি, যেটা আমাদের এই ইন্ডিয়ান সোসাইটি অতটা মেনে নেওয়া হয় না, কিন্তু আরব ওটাকে মেনে নেওয়া হয়। যে এরা হচ্ছে শিয়া সম্প্রদায়, এরা হচ্ছে সুন্নি সম্প্রদায়। আমরা অরঙ্গজেব পড়তে গিয়ে আমরা পড়েছিলাম যে মুসলিমদের দুটো সম্প্রদায়, এবং অরঙ্গজেব সেই সব মুসলিমকে অত্যাচার করেছিল হচ্ছে যারা শিয়া সম্প্রদায় মুসলিম ছিল। এটা আমরা ওই জায়গায় পড়তে পড়তে গিয়ে পেয়েছিলাম হচ্ছে অরঙ্গজেব হচ্ছে এই সম্প্রদায় মুসলিম, বুঝেছে? তো এই যে ধর্মের যে দুটো ভাগ, তাদের একটাই বক্তব্য যে যে ধর্ম সেই ধর্মের ভিতরে থাকবে, এই ধর্মের মানুষ এই ধর্মের সঙ্গে ইন্টার রিলেটেড করবে না। আমাদের সমাজে যারা আগে যারা ছিল যে ব্রাহ্মণের ছেলে মেয়ে যেন অন্য ধর্মকে বিবাহ না করে, আছে না? শূদ্র জাতি কখনোই যেন ব্রাহ্মণের দিকে চোখ তুলে না থাকে, বুঝছে না? ঠিক মুসলমান সম্প্রদায় এরকম একটা ব্যাপার ছিল, যেটা হচ্ছে আরব। এবং হাজী শরীয়তুল্লাহকে দেখবো আমরা 1781 যে জন্মগ্রহণ আরব প্রদেশে, এটা হচ্ছে জন্মগ্রহণ করেছে। এবং তারপরে দেখব যে তিনি যখন এই জিনিসটা নিয়ে আসলেন যে এক একটা ধর্মের এক একটা মোটো থাকা দরকার এবং তাকে কেন্দ্র করে বাঁচা দরকার। শিয়া সম্প্রদায় শিয়ার কিছু নিয়ম কানুন মেনে চলবে। যদি আমরা কিছুদিন আগের বড়দিন দেখি, বড়দিন যে নিয়ম কানুন আমাদের দুর্গাপূজার নিয়ম কানুন সঙ্গে মিলবে না, মিলবে না, সবই মিলবে না। ওরাও বলতে চাইছে যে শিয়া সম্প্রদায় তাদের যে ধর্মকানুন যেন সুন্নি সম্প্রদায়ের সঙ্গে না মেশে, তাদের কালচার যেন আলাদা হয়, এদের কালচার আলাদা হয়, এবং তাদেরকে ডিভাইডেশন রাখতে হবে। বোঝা গেল মেন মোটো, যে তাদের মধ্যে যেন বিভেদ সবসময় থাকে। বোঝা গেল? ফরাজি শব্দের অর্থ হচ্ছে ইসলামের নির্দিষ্ট আইন, এটা লিখে নেব। শব্দের অর্থ হচ্ছে ফরাজি শব্দ হচ্ছে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক আইন, অর্থাৎ শিয়া সম্প্রদায় যারা মানুষ হবে তারা এইটা বাধ্যতামূলক মানবে, এটা হচ্ছে এই সম্প্রদায় মানবে। বুঝছে? ভারতের কি প্রভাব এতে? ভারতের কি প্রভাব? সেই সময় দেখবো আমরা, সেই সময়টায় দেখবো যে 1781 সালে প্রথম মাদ্রাসা গঠন পেয়েছিলাম। প্রথম কলকাতায় প্রথম মাদ্রাসা গঠন হয় 1781 সালে। 1784 উইলিয়াম জোন্স তৈরি করছেন কি এশিয়াটিক সোসাইটি, পড়েছিলাম না সংস্কৃতি কালচারিকে। তো বলছে যে এই সময় একটা কি করেছে যে মুসলিমদের একটা আলাদা মতো বিভেদ তৈরি করা হয়, মুসলিমরা হিন্দুর সঙ্গে মিলবে। কিন্তু এই যে মুসলমান এর মধ্যেও তো শিয়া সুন্নি রয়েছে নাকি নেই? রয়েছে। বলছে যে ইসলাম যারা হবে তা এই বাধ্যতামূলক নিয়মে চলতে হবে। হাজী শরীয়তুল্লাহ বলছে
এবং মুসলিম সম্প্রদায় একটা জিনিস দেখবে, যদি এর ঘটনা পৃথিবীর বাইরেও হয়, যদি কোথাও ঘটে, সেই ঘটনা নিজেদের মধ্যে অ্যাডাপ্ট করে নেওয়ার চেষ্টা করে, হয় না? পাকিস্তানে কিছু ঘটেছে, এখানে সেই শোক মানাবে। খুব একটা মুসলিম সম্প্রদায় মানে মেন্টালি একটা চলে। ভারতবর্ষের ইতিহাস যদি দেখি, ভারতবর্ষে ইংরেজের থেকে অনেক বেশি শাসন করেছে কারা? মুসলিম, তাই তো? 1206 থেকে কত সাল? 1757 সালের পরে অবধি মুসলিম শাসন কি বলা হয়? 1206 পর থেকে যদি ধরা হয় 1757 পলাশির যুদ্ধ, এতটা শাসন করেছে। কিন্তু এখনো পর্যন্ত তুমি ভালো করে তাকিয়ে দেখো যে মুসলিম সম্প্রদায় সেই জায়গায় যেতে পারেনি। পুরো আইন মুসলিমের হাতে, সবকিছু, তবু মুসলিম সম্প্রদায় উঠে যেতে পারেনি। ধর্মকেন্দ্রিক এই সম্প্রদায়, ধর্মের বাইরে কিছু বুঝতে চায়। প্রবলেম এটাই, এরা ড্রেস পোশাককে ধর্মের সঙ্গে জুড়ে দেয়, যেটা যার কোনো লিঙ্ক নেই। হাজি শরীয়তুল্লাহ আরবে করেছে ঠিক আছে, কিন্তু ভারতবাসী কি করছে? ঠিক এই সময় যখন আইন শিথিল হলো 1813, কি অ্যাক্ট? রেগুলেটিং অ্যাক্ট, প্রায়োরিটি দেওয়া হলো। আমরা পড়েছিলাম না, 18 সালের পর থেকে খ্রিস্টান মিশনারিগুলো তার ধর্ম প্রচারে পারমিশন দিচ্ছে, মুসলমান সম্প্রদায়ও পারমিশন পাচ্ছে। ঠিক তখন আমরা দেখব ভারতবর্ষের ইতিহাসে 1820 সালে ভারতবর্ষে হচ্ছে ফরাজি আন্দোলন শুরু হয়। বারবার বলেছি যে আমরা কৃষক আন্দোলন, অর্থাৎ এই সমস্ত যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ কৃষক, তাদেরকে যে সমস্ত ইংরেজ অত্যাচার করছে এবং বিভিন্ন প্রকার ভাবে তাদের ভাগ করছে, না তুমি এই ব্যাপার, তুমি এই ব্যাপার, তারা যখন ফরাজি আন্দোলন নিয়ে এলো যে না আমরা হচ্ছে সমস্ত মুসলমান সম্প্রদায় এই এই নির্দিষ্ট আইন অনুযায়ী আমরা হচ্ছে এক, এবং তাদেরকে যখন ডিভাইডেশন করা হচ্ছে যে তুমি এই টাকা ট্যাক্স দেবে, এই টাকা ট্যাক্স দেবে, তাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হচ্ছে। এবং তারা তখন ফরাজি আন্দোলন করছে যে আমরা এই কৃষক সম্প্রদায়, এই এলাকার মানুষ, আমরা কোনো কারণের জন্য আলাদা হতে চাই না। আমরা ইসলামের নির্দিষ্ট বাধ্যতামূলক আইন ছাড়া কোনো আইন আমরা মানব না। ইংরেজ তাদের আইন ইমপ্লিমেন্ট করবে, করবে কিনা? বাধা দিচ্ছে এই মুসলমান সম্প্রদায়। কারা? যারা হাজি শরীয়তুল্লাহর নির্দিষ্ট আইন অনুযায়ী যারা বলছে যে আমরা হচ্ছে মুসলিম সম্প্রদায়, তারা কি করছে? 1820 সালে ভারতবর্ষের ইতিহাসে ফরাজি আন্দোলন শুরু করছে। এখানে কটা কোশ্চেন, হাজি শরীয়তুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেছিল, কোথায়, ভারতে ফরাজি কত সালে শুরু হয়েছিল, ফরাজি আন্দোলনের মানে কি, আর দুটো কোশ্চেন, ভারতবর্ষে এই আন্দোলনটা কে চালু করেছিল? কি চালু? ফরাজি আন্দোলন ভারতবর্ষে কে চালু করেছিল? দুদু মিয়া, মনে আছে তার ছেলের নাম? না, নোয়া মিয়া। এইখানে তার দুটো জিনিস মনে রাখতে হবে। বলছি আমরা ওয়াহাবি আন্দোলনে যাবো, তখন ওটা ওয়াহাবি আন্দোলনে যাবো, পেয়ে যাবো। এখানে দুটো কোশ্চেন হচ্ছে, এই আন্দোলনটা ভারতবর্ষে কেউ যে পরিচালনা, তার নাম হচ্ছে দুদু মিয়া, এবং এরা মারা যাওয়ার পর তার ছেলে হচ্ছে নোয়া মিয়া এই আন্দোলনে হচ্ছে কি করেছেন? পরিচালনা করেছেন। এখানে কোশ্চেন শেষ। পরিচালনা কি করছেন? এই ভারতবর্ষে ফরাজি আন্দোলন চালু করছেন কে? দুদু মিয়া। দুদু মিয়ার মৃত্যুর পর তার ছেলে হচ্ছে এইখানে হচ্ছে শেষ। এবার ইহা একা দিয়ে গল, অন্তস্থ একা দিতে পারো, যা খুশি দিতে পারো, ঠিক আছে। আর নোয়া মিয়া এই আন্দোলনের কর্ণধার হওয়ার পর থেকে এই আন্দোলন আস্তে আস্তে স্তীমিত হয়ে যায়, এবং ফরাজি আন্দোলন সেই বিস্তার আমরা দেখতে পাই। বাপ যেমন হবে ছেলে কি তেমনই হবে? হওয়া উচিত না। কেউ বাপের থেকে ছেলে আরো জোরদার হতে পারে, এই ক্ষেত্রে দেখো বাপের থেকে ছেলে অনেক দুর্বল হয়ে গেছে, পরে ফরাজি আন্দোলন এখানে চাপ পড়ে গেছে, হয়েছে। ক্লিয়ার কনসেপ্ট? ফরাজি আন্দোলন হয়ে গেল, ওয়াহাবি আন্দোলন চলে গেল।
প্রথমে আমি একটা জিনিস বলেছিলাম যে পৃথিবীর ইতিহাসে দেখা যায় যে মুসলিম সম্প্রদায় কোথাও যদি একক সংঘর্ষ, সেটা হচ্ছে আরব প্রদেশ, একক সংঘর্ষ। ইসরায়েল, জেরুজালেম, এখানে আছে ইহুদির সঙ্গে মুসলিমের একটা কন্টেস্ট হচ্ছে, যেখানে বারবার তোমরা শুনতে পাও যে জেরুজালেম না, কিছু মুসলিম কিছু হচ্ছে ইহুদি। হ্যাঁ, বেশিরভাগ ইহুদি। এবং ইহুদি যারা আছে তারা হচ্ছে ওই ধর্মান্তরিত হবে ইহুদি। প্রবলেমটা এখানে এটাই যে ধর্মান্তরিত ইহুদি মানে জেনুইন ইহুদি, মানে ওখানে যারা বাসস্থান ইহুদি তারা নয়। যে তুমি এখানে জন্মগ্রহণ করেছো সেই কারণে মুসলিম না, তুমি হচ্ছে ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছো। দুটোতে পার্থক্য রয়েছে। ওখানে যখন আমরা বিশ্বের ইতিহাসে যাবো, দেখবো ওই জায়গাটা আমরা যাবো এখন, যে বিশ্বে এই ঘটনাগুলো কেন ঘটছে। নেতা নিহুয়ান, হ্যাঁ, ওইখানে ওই যে যারা কনভার্ট তাদেরকে স্বীকার করতে চাইছে না, ওরা বলছে না আমরা এখানে থাকবো। যারা কনভার্ট তারা চাইছে যে আমি এখানেই থাকবো, কিন্তু বলছে না তোমাদের এই জায়গা দেওয়া যাবে, এই ধর্মস্থান এই করতে দেওয়া যাবে। ও কন্টেস্ট পড়ে যাবে। আচ্ছা, চলে আসি আমরা ওয়াহাবি আন্দোলন। বারবার বললাম যে মুসলিম সম্প্রদায় কোথাও এক আছে, আরবে এক আছে, এবং আরবে যে মুসলিম সম্প্রদায় তাদের কালচার আলাদা। এবং দেখো এই যত মুসলিম আন্দোলন দেখবে সেই আরবকে সব কপি করে। ফরাজি আন্দোলন পেলেন, ওয়াহাবি আন্দোলন সেম কেস। ওয়াহাবি আন্দোলনের মেন যে তিনি হচ্ছেন আব্দুল ওয়াহাব, তিনি আরব প্রদেশে, আমাদের ভারতবর্ষের সংস্কার আন্দোলন বিভিন্ন লোককে পাই, রাজা রামমোহন পাই, কেশবচন্দ্র সেন পাই, ভবানীচরণ মুখোপাধ্যায় পাই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাই। সেটা আরব প্রদেশে মুসলিম সম্প্রদায়ে কি কি খারাপ দিক ভালো দিক, এটা করতো ওইটা করতো, এরকম একটা ব্যক্তি হচ্ছে আব্দুল ওয়াহাব। কি নাম? আব্দুল ওয়াহাব। মুসলিম সম্প্রদায়কে সংস্কার মুক্ত, বিভিন্ন কুসংস্কার মুক্ত করার জন্য আব্দুল ওয়াহাব আরব প্রদেশে একটা সংস্কারমূলক আন্দোলন করতেন। এবং তিনি যখন আরব প্রদেশে, তোমরা এখানে জানো হজ করতে যাই, জানো, শুনেছো কি? শুনেছো না? যেখানে হজ করতে যায়, একটু সরকারি পলিসিতে আসি আমরা একটু, কারণ এখানে তোমরা ইকোনমি নিশ্চয়ই পড়েছো, ইকোনমি পড়ানো হচ্ছে, অর্থনীতি, ভারতের অর্থনীতি। এই ভারতীয় অর্থনীতি পড়াতে গিয়ে দেখবে কনস্টিটিউশন আছে, এবং কনস্টিটিউশনে একটা পার্ট আছে যেখানে হচ্ছে ধর্মের স্বাধীনতার উপর। এবং এইখানে অনুযায়ী ভারতবর্ষের ইতিহাস থেকে যারা মক্কায় হজ করতে যাচ্ছে আরব প্রদেশে, তাদেরকে একটা হচ্ছে টাকা দেওয়া হয়, বিল পাস করা হয়েছে। ভারতের যেখানে স্বাধীনতার অধিকার রয়েছে সেই গ্রাউন্ড থেকে ওইটা দিতে হচ্ছে, বাধ্য হচ্ছে, বুঝেছেন? সেই গ্রাউন্ড থেকে দিতে হচ্ছে, মানে সরকার বাধ্য হয়ে দিচ্ছে, এমন না ইচ্ছা নয় সরকারের ইচ্ছা হয়েছে বলে দিচ্ছে, সরকার বাধ্য হয়ে দিচ্ছে, যে ভারতের আর্টিকেলেই বলা আছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। হ্যাঁ, এবং এই যে এখান থেকে মানুষের একটা টেন্ডেন্সি কি, যারা এখান থেকে হজ করতে মক্কায় যায়, যখন ফিরে আসে তারা কি হয়ে যায়? হাজি সাহেব হয়ে যায়। যারা দেখবে হাজি সাহেব, তার মানে তারা একবার না একবার মক্কায় অবশ্যই 1.5 বছর কাটিয়ে এসছে, বুঝেছেন? ওর আবার দুটো পার্ট আছে, এই কাটিয়ে আসার পর আরেকবার হজ করতে যেতে হবে, বা তারা হচ্ছে অ্যাডভান্স হাজি আর কি। তার অ্যাডভান্স আমরা জানি না, বাট যারা হজ করে তাদেরকে হাজি বলা হয়। মানে যদি কোনো হজ ব্যক্তিকে পাও, মানে যে হাজি সাহেব, তার মানে বুঝো উনি একবার মক্কায় গেছিলেন। তার মানে এটা আমার বলার উদ্দেশ্য এটা, যে হাজি সাহেবকে কোনো যদি দেখা যে ইনি হচ্ছেন হাজি সাহেব, তাহলে তোমার মাথায় ঘুরবে এ সালা একবার নিশ্চয়ই ওইখানে গেছে, বুঝেছে? তো এই আরব প্রদেশে আব্দুল ওয়াহাব কি হচ্ছে? ধর্মীয় সংস্কার করছেন। ভারতবর্ষের একজন ব্যক্তি, তার নাম হচ্ছে শাহ ওয়ালিউল্লাহ। তিনি থাকতেন দিল্লিতে। তিনি থাকেন কোথায়? শাহ ওয়ালিউল্লাহ থাকতেন দিল্লিতে। তাহলে ইনি নিশ্চয়ই হজ করতে যাবেন। কোথায় যাবেন? মক্কায় যাবেন। তো মক্কায় যাবেন নিশ্চয়ই, এনার সঙ্গে এনার ব্যাপার শুনবে। শুনে আসার পর উনি ভাবলেন যে এইটা হচ্ছে এমন একটা দিন, ভারতবর্ষের ইতিহাসে মুসলিম সম্প্রদায়কে কি করতে হবে? চেঞ্জেস নিয়ে আসতে হবে। অর্থাৎ তিনিই প্রথম বললেন যে আমাদের মুসলিম সম্প্রদায়, তাদেরকে আরো সমাজের উঁচু স্তরে এগিয়ে যেতে হবে।
কাকে দেখে? আব্দুল ওয়াহাবকে দেখে। আর ভারতবর্ষে কে চালু করলেন? শাহ ওয়ালিউল্লাহ। দিল্লিতে যখন আরবে গেলেন, যখন ফিরে আসলেন, তিনি চালু করলেন কি? ওয়াহাবি আন্দোলন। যেহেতু আব্দুল ওয়াহাবের নাম অনুসারে তিনি চালু করলেন ওয়াহাবি আন্দোলন। এবং এই ওয়াহাব কথার অর্থ হচ্ছে কি? নবজাগরণ। বাংলা পড়ানোর সময় তোমাদের একটা জিনিস বলবো, যেটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। রি র মধ্যাহ্নস্বর পরে যদি কখনো ন হয়, সেটা সবসময় মূর্ধন্য হয়। ঠিক আছে? রি র মূর্ধন্যস্বর পর যদি যখন ন হবে, ন হচ্ছে দুটো, একটা মূর্ধন্য, এটা হচ্ছে দন্ত ন, দাঁতের উপরে ন, এটা মূর্ধার উপরে ন। যখন বাংলা টেক্সট পড়াতে হবে তখন দেখবে এই ন সবসময় কি দেবে? মূর্ধান্য দেবে। এটা এই নবজাগরণের ন হচ্ছে মূর্ধান্য। আমাদের পড়তে পড়তে গিয়ে একসঙ্গে কভার করতে মাঝে মাঝে কিছু কনসেপ্ট নিয়ে নিতে হবে। রি র মূর্ধন্য, রি র মূর্ধন্য, যখনই উচ্চারণ আগে এটা আসবে, দেখো র আসছে, তাই এটা মূর্ধন্য হবে, এটা দন্তন্য কখনো হবে না, রি র পর মূর্ধন্য, সবসময় মূর্ধন্য। আর কিছু কিছু জিনিস আছে দেখে নিলে তোমার অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে, যে কোথাও মানে যেখানে বাধ্যতামূলক, যেখানে মূর্ধন্য দিতে হয় না, না কিছু ক্ষেত্রে আবার এক্সেপশনাল আছে না। হরিণ, হরিণের কি হবে? ন হবে না মূর্ধন্য হবে? কেন হবে? র আছে। বুঝে আস্তে আস্তে বুঝে যাবে, দেখি। আচ্ছা, আমরা এখানে চলেছি। ওয়াহাব কথার অর্থ হচ্ছে নবজাগরণ। তাহলে আব্দুল ওয়াহাব কোথায় চালু করেছে? আরব প্রদেশে, তাই তো? মুসলিম সম্প্রদায় হচ্ছে বিভিন্ন রকম খারাপ দিক বাদ দিয়ে ভালো দিকটা তুলে ধরার জন্য আরব প্রদেশ করেছে। শাহ ওয়ালিউল্লাহ দিল্লি থেকে তিনি গেলেন মক্কায় হজ করতে, হজ করে ফিরে আসলেন, ভারতবর্ষে চালু করলেন ওয়াহাব আন্দোলন। কি করলেন? এটা কোথায় চালু হলো? দিল্লিতে। দিল্লি চালু হলো, হয়েছে, দিল্লিতে চালু হলো। এবং ঠিক এই টাইমে বাংলা প্রদেশে উত্তর চব্বিশ পরগনা হচ্ছে নারকেলবেড়ি, যেটা হচ্ছে বারাসাত এরিয়া, উত্তর চব্বিশ পরগনা বারাসাতে। তাহলে এই আন্দোলন তিনি কোথায় করছেন? দিল্লিতে করছেন। বাংলা প্রদেশের যিনি আন্দোলনের মেন ধারা হলেন, তিনি হচ্ছেন তিতুমির। তার অরিজিনাল হচ্ছে মীর নিসার আলী। বাংলা প্রদেশে যিনি করছেন হচ্ছে তিতুমির, আসল নাম (1831 সাল), বাংলা প্রদেশ কোথায়? বারাসাত। এখানে তিনি বাঁশের কেল্লা তৈরি করেছিলেন। আর ইতিহাস আমরা পড়েছি, বাঁশের কেল্লা হচ্ছে মীর নিসার আলী বীর বিক্রমে যুদ্ধ করেন, এবং এই যুদ্ধকে প্রতিহত করেছিলেন। একটা কোশ্চেন দেখলাম আমি ডব্লিউবিসিএস এসেছিল, যে বাংলা কিংবা বারাসাতের ওয়াহাবি আন্দোলনকে প্রতিহত করেছিলেন কোন ইংরেজ? বিসিএস সম্ভবত 18 বিশেষ প্রিলিমস এসেছিল সম্ভবত। এবার যিনি ফলো করতে দেখলাম হচ্ছে কে এই আন্দোলনটা প্রতিহত করেছিল? বেন্টিক প্রতিহত করেছিল। ঠিক আছে? এবং বেন্টিক প্রতিহত করে এই আন্দোলনটা চেপে যায়, এই আন্দোলন সেই আকারে ধারণ করে। আর এই যে ছোট ছোট স্যার, স্যার বলছি আন্দোলনটা কেন হয়েছিল? এই যে মুসলমান সম্প্রদায়ে যে সমস্ত ব্যক্তি রয়েছে, তাদেরকে হচ্ছে ধর্মীয়ভাবে উন্নত করতে হবে। তারা যেহেতু অনেক বাংলা প্রদেশে অনেক কৃষক রয়েছে, সেই কৃষক সম্প্রদায়কে বারবার ইংরেজরা বিভিন্ন রকম আইন চাপিয়ে দিচ্ছে। আমরা ওয়াহাবি ফরাজি আন্দোলনে দেখেছিলাম যে ইংরেজ নিশ্চিত যে সমস্ত আইনগুলো, তারা সেটাকে বারবার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে দিচ্ছিল, যে তোমাদের এই ট্যাক্স দিতে হবে, ওরা মানতে রাজি ছিল না। ফলে এরাও যখন সেই করলো যে আমরা দিল্লির নির্মিত আব্দুল ওয়াহাবের আইন মেনে চলবো, ইংরেজের বিভিন্ন আইন আমরা হচ্ছে মানব না। অর্থাৎ ইংরেজদের যে সমস্ত আইন, সেই আইন তারা সরাসরি মানতে নারাজ। কেন? আমরা মুসলমান ধর্মের যে নির্দিষ্ট আইন আছে সেটাকে আমরা ফলো করব, বাকি কারোর কিছু ফলো করব। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হয়েছে? এবং সেই সমস্ত কৃষকদের নিয়ে তিতুমির এক হয়েছিলেন, এবং তাদেরকে নিয়ে যে আন্দোলন, সেটা হচ্ছে ওয়াহাবি আন্দোলন। এবং ওয়াহাব প্রধানত নবজাগরণ। বাংলায় তিতুমির করেছিল, তার নাম হল মীর নিসার আলী। 1831 সালে বারাসাতে আন্দোলন প্রতিহত করেছিল কে? বেন্টিক। ঠিক আছে?
এটাও লিখে নাও। আন্দোলন দমন করেন আছে কি কথা বলছে এরা? হ্যাঁ নিউ প্ল্যানিং ও আচ্ছা কোনটা এই করেন না করেন আবার ন দন্ত ন করেন না দন্ত ন দেখো পৃথিবীর কোন সমস্ত করেন না না বুঝলেন না এর রুলসের মধ্যে আছে না যখন আমরা ফের অ ক খ পড়বো আমরা পড়বো একবার অ ক খ পড়বো দেখবে কত সুন্দর জিনিস জানা আছে হ্যাঁ অনেক কিছু জিনিস আছে আর তোমাকে একবার ছক ধরিয়ে দেবো তুমি দেখেই বুঝতে পারবে এটা আপনাদের বাংলা না তোমাদের এতে আসবে না মেন্স আসবে যে কোনো পরীক্ষা মেন্সে তখন দেখো বাংলা হচ্ছে আমাদের এই যুগন এই ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ যদি না জানি না বাকি টপিকগুলো ধরতে পারবো না বাকি টপিকগুলো যেন আমাদের এই বর্ণ বিপর্যয় রয়েছে স্যার চিহ্নর জন্য কি দন্তন্য হয়েছে চিহ্ন ছাড়া থাকলে অ থাকলে তখন মধ্যাহ্ন হয় না ওটা পরে আলোচনা করবো ওই টপিক বাংলা টপিক পরে ঢুকবো আপাতত এইগুলো করে না অনেকটা বাকি রয়েছে আমাদের বাংলা যখন ঢুকবো তখন বাংলা বিষয় সমস্ত কোশ্চেন হয়েছে আচ্ছা তো দুটো আমরা কৃষক বিদ্রোহ আন্দোলন দেখলাম যেটা ভারতবর্ষের ইতিহাসে খুব প্রভাব বিস্তার করেছিল তারপর যে সমস্ত আন্দোলন দেখবো সেই আন্দোলনগুলো হচ্ছে খুব কম সময়ের জন্য ছিল এবং সেগুলো আমাদের 12 পরীক্ষায় এসছে যার জন্য আমরা লিখবো এবং যাকে কেন্দ্র করে ভারতবর্ষের ইতিহাসে সংবিধান একটা বিশাল বড় জায়গা করেছে এবং সেই আন্দোলনগুলো এবার একটা একটা করে দেখবে ছোট ছোট জিনিস এগুলো জানতে হবে তোমরা প্রত্যেকেই জানো যে ঝাড়খণ্ড যে প্রদেশ জানো তো হ্যাঁ ভাগ হয়ে গেছে আবার ঝাড়খণ্ড পরে ভাগ হয়ে কি হলো ভারতবর্ষের ইতিহাসে যে সমস্ত জায়গাগুলো অনুন্নত জায়গা তাদের মধ্যে মেন অনুন্নত জায়গা আমরা যদি দেখি যে সব থেকে অনুন্নত সম্প্রদায় বাস করত সেটা হচ্ছে বিহারের রাজমহল প্রদেশকে ধরা হচ্ছে এবং বিহার প্রদেশে আজও অনুন্নত ধরা হয় তাই না বিহার প্রদেশটাকে আজও অনুন্নত দেখা হয় শিক্ষার ক্ষেত্রে কিন্তু এখন দেখা গেছে যে তাদের যে সমস্ত যত অনুন্নত ছিল আজকে অনেকটা বেশি ডেভেলপ হয়ে গেছে কিন্তু ভারতবর্ষে যে কটা আইএএস আইপিএস হয় তার তো অনেক বেশি বিহারে হয় হয়তো সংস্কৃতির দিক থেকে এখনো উন্নত হয়ে পারেনি বাট কিছু কিছু ক্ষেত্রে তারা অনেক ডেভেলপ করে গেছে তো যদি আমরা পিছনে একটু ফিরে যাই তো এই যে বিহারের রাজমহল এরিয়া এই যে ঝাড়খণ্ড এরিয়া রাঁচি প্রদেশ এই যে প্রদেশগুলো বনাঞ্চল ভর্তি ছিল এবং এই প্রদেশে যারা বাস করত তাদের একটা আলাদা আলাদা সম্প্রদায় বাস করত সাঁওতাল কোল ভীল মুন্ডা ওরাও এই সমস্ত সম্প্রদায় ছিল এবং এই সব সম্প্রদায় তারা প্রত্যেকে কি হয় নিজস্ব এলাকায় বাস করতে ভালোবাসে এবং আমরা যদি দেখি আন্দামান নিকোবরের যে সমস্ত ট্রাইবাল শ্রেণী রয়েছে তাদের জন্য হচ্ছে আলাদা ল আছে ভারতবর্ষের ইতিহাসে তাদের ঘরে তুমি অবাধ চলাচল করতে পারবে না তোমরা কনস্টিটিউশন পড়তে গিয়ে দেখেছো যে আমাদের 19 নম্বর ধারায় 6টা হচ্ছে অধিকারের কথা বলা হয়েছে স্বাধীনভাবে কথা বলার অধিকার সংঘ সমিতি গঠনের অধিকার মতামত প্রকাশ করার অধিকার ভারতবর্ষের যে কোনো জায়গায় চলাফেরার অধিকার তাই বলে তুমি লেডিস টয়লেটে গিয়ে বলে চলাচল অধিকার বলে ঢুকে যাবে খুব মারবে স্বাধীনতা অধিকার বললে খুব মারবে কিছু রেস্ট্রিকশন রয়েছে ঠিক তেমনই ওই প্রদেশের রেস্ট্রিকশন রয়েছে জারভা প্রদেশের ট্রাইবাল শ্রেণী রয়েছে তারা স্বাধীনভাবে যাতে চলাচল করতে পারে তারা এই সভ্য সমাজে মিশতে চায় না ওখান থেকে গাড়ি নিয়ে যেতে গেলে তোমাকে হচ্ছে দিনের একটা টাইম বেরোতে পারে জারভা প্রদেশ বলা জারভাদের দেশ তো ওটা আমার পরে যাবো ওটা তো এরকম আলাদা রুলস রেগুলেশন রয়েছে তো দেখবো এই যে বিহারের রাজমহল যে এরিয়া সেইখানে যে সমস্ত সাঁওতাল আদিবাসী কোল ভিল যারা বাস করতো তারা নিজেদের মধ্যে আলাদা থাকতো এবং ফলে ইংরেজরা যখন নিয়ম নীতি নিচে সব জায়গায় ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে
বাংলা প্রদেশ ছেড়ে যখন এই বিহারের এই প্রদেশ ইমপ্লিমেন্ট করতে গেল, তারা প্রথম বিরোধ করলেন যে আমরা বাইরের কোনো শত্রুদের দ্বারা নিয়ম আমরা মেনে নেব না। তাই জন্য দেখবো এই কোলভিল সাঁওতালদের যে আন্দোলন অনেক আগে, আমরা যদি ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতা আন্দোলন অনেক পর থেকে শুরু হয়েছে, অনেক পর, কিন্তু যদি দেখা যায় যে এই সমস্ত আন্দোলন অনেক আগে থেকে শুরু হয়েছে। তো সেইখান থেকে আমরা দেখিনি কি কথা বলছিল, কি কথা বলছে, 1831 সালে শুরু হয়েছিল, 1832 সালের মধ্যিখানের দিকে এই কোল বিদ্রোহ আন্দোলন দমন করা হয়ে গেছিল, কারণ তাদের ঠিক সংখ্যাগরিষ্ঠ ছিল না। আমি যদি শুধু এই বারাসাত এরিয়ার কটা লোক বলি না সরকারের বিরুদ্ধে আন্দোলন করবো, এসে মেরে ধুনে দেবে না, স্বাভাবিক। ঠিক সেম একদিন 1931 সালের পর লাস্টের দিকে আন্দোলন শুরু করেছিল, 32 মিডিলে গিয়ে আন্দোলন বন্ধ। এটা হচ্ছে কোল বিদ্রোহ। কোথায়? ছোটনাগপুরের মালভূমি হয়েছে। হ্যাঁ, নেতাদের নাম কি ছিল? উৎপল, কোন বিদ্রোহের নেতা? কোন বিদ্রোহের কোন নেতার নাম মনে নেই? বারবার বারবার আমি তোমাদের আমি কনসেপ্টে রাখতে বলি বারবার, যে যদি কখনো ইন্টারভিউতে যাও তোমাদের সেই বেস তৈরি, আর ইন্টারভিউতে যদি বাদ চলে আসো কষ্টের শেষ থাকবে। যদি কখনো এরকম কোশ্চেন যে কলবিদের একটা নেতার নাম বলো, আর তুমি এমন একটা নেতার নাম বলে তার সঙ্গে দূর দূর কোনো সম্পর্ক নেই, মানে সে তো রিজেক্ট করে বলে মাইনাস অফ নাম্বার কেটে নাও, এরকম বলবো। বলছি, হ্যাঁ, কোল বিদ্রোহের নেতা নাম হচ্ছে বুদ্ধ ভগত, জোয়া ভগত, সিং রাই, মানকি, বুঝাচ্ছে এতগুলো নাম আছে। হ্যাঁ, এটা আমার টাইটেল, এটা আমার এখানে ঠিক আছে। প্রশ্ন কেমন হয়, নিচের যে ব্যক্তিটি কোল বিদ্রোহের সঙ্গে যুক্ত, দিয়ে দিল সুই মুন্ডা, মুন্ডা বিদ্রোহ দিল, সাঁওতাল বিদ্রোহ দিল, কোল বিদ্রোহ দিল, হ্যাঁ, সুই মুন্ডা, সুই মুন্ডা হয়েছে। সিংরাই, এর নাম হচ্ছে সিংরাই, বুদ্ধ ভগত, জোয়া ভগত, সিংরাই, সুই মুন্ডা। হ্যাঁ, বুঝছেন? সাঁওতাল বিদ্রোহ দেখবো 1855 সালে ইংরেজদের বিরুদ্ধে যে সমস্ত কৃষক, তার মধ্যে একটা অন্যতম রাজমহল এবং মুর্শিদাবাদ প্রদেশে দেখতে হবে এই আন্দোলনের ধারা অনেক দিন অব্যাহত ছিল।
এবং সিধু কানু চাঁদ ভৈরবরা 4 ভাই ছিল, একসঙ্গে আন্দোলন করেছিল। এই 2 ভাই প্রথমে আন্দোলন শুরু করেছিল, পরবর্তীকালে এই 2 ভাই অস্তিত্ব হয়ে পরবর্তীকালে এই 2 ভাই ইয়ে করেছিল। তাদের সঙ্গে আরো ব্যক্তিগত গিয়েছিল। অপশন দিয়ে দিল কানু, ভৈরব, ভৈরব ভৈরব হয়েছে, দিয়ে দিল কানু নিজের যে বিদ্রোহ, যে আন্দোলনের সঙ্গে যুক্ত, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, পলিগার বিদ্রোহ হয়েছে। এদের প্রতীক ছিল শাল গাছ, এদের প্রতীক ছিল শাল গাছ। আজও যদি তোমরা ওই বিহার ওই প্রদেশগুলো যাও দেখবে এখনো বহুত শাল গাছ, তারা সেই প্রদেশে বাস করতে ভালোবাসতো যেখানে শাল গাছ অনেক বেশি রয়েছে, এবং শাল গাছ অনেক দামেও বিক্রি হয়। প্লাস শাল গাছের হচ্ছে আঠা দিয়ে মধু তৈরি হয়, তাই মধু ধোঁয়া ধোঁয়া হ্যাঁ ধুনো যেটা বলা হয় না, সেটা হচ্ছে ওই শাল গাছের দিকে। ওতে কোনো কিছু আঘাত লাগলে ওতে যে রস বেরোয় সেই রসটা জমে হচ্ছে ধোঁয়া ধুনো, এবং ওখানে অনেক বিষাক্ত সাপ বাস করে। ওই আঠা বেরোনোর পর যখন ধুনো হয় সেই সেন্টের বলা হয়। আমাদের দেখা নেই, বাট ওখানে যারা থাকে তারা আমাদের অ্যাটলিস্ট বলতে পারবে। এবং ওই জঙ্গলে বেশিরভাগ হাতিও ঘুরে বেড়ায়, পাগলা হাতি। সুতরাং ওই এলাকায় থাকাও খুব রিস্ক, যারা থাকে অনেক সংগ্রাম করে থাকে, তাই তো? ডারউইন একটা তত্ত্ব রয়েছে না, অস্তিত্বের জন্য সংগ্রাম, ওখানে দেখলে বোঝা যায় যে অস্তিত্বের জন্য সংগ্রাম আমরা কিভাবে বেঁচে রয়েছি, বেঁচে থাকার জন্য কত সংগ্রাম করছি। বুঝছে? তাহলে প্রতীক হচ্ছে শাল গাছ। এরা ইউজ করতো দামিন ই কোহ বলে নিজেকে একটা আন্দোলন বলে ঝাঁপাতো। দামিন ই কোহ এর নাম হচ্ছে পাহাড়ের প্রান্ত দেশ। এরপরে যে আন্দোলনটা রয়েছে এটা হচ্ছে মহাবিদ্রোহের পরে। তবু স্যার একটু বলে দিন পাহাড়ের প্রান্ত দেশ, প্রান্ত দেশ। দামিনী কহি কোহ বা কহি যেখানে যেটা লেখা আছে হচ্ছে পাহাড়ের প্রান্ত দেশ। তাদের প্রতীক ছিল শাল গাছ, তারা এই শব্দ ব্যবহার করত। এবং সাঁওতালদের যে সাঁওতালি ভাষা ভারতের সংবিধানে চান্স পেয়েছে, কততম সংবিধান সংশোধন? সাঁওতাল ভাষা ভারতীয় সংবিধানের 8ম তফসিলিতে স্থান পেয়েছে, কততম সংবিধান সংশোধন? 92। তো এইগুলোই পড়তে হবে আমাদের, যে এক একটা যখন ভাষা দেখবে কটা ভাষা চান্স পেয়েছিল সেবারে? 4টে একসঙ্গে। এটাই তোমার হচ্ছে প্রথমে একটা নামলে পরপর দুটো হয়েছে 4টে করে 8টা। একটা ফরমেশন তোমাদের মনে রাখতে হবে, তাতে কি হবে যখন যেখান থেকে কোশ্চেন হবে না আমার স্যার সংবিধান উইক, কেন উইক? ওই জায়গাগুলো পড়ো, পড়লে সেই জায়গাগুলো ইজি হয়ে যাবে। পরবর্তী যে আন্দোলন সেটা দেখবো হচ্ছে নীল বিদ্রোহ। সেটা হচ্ছে মহাবিদ্রোহের পরে। আমরা মহাবিদ্রোহ টপিকটা বাদ রেখেছি, প্রত্যেকটা এই সমস্ত ছোট ছোট কৃষক আন্দোলনকে টেনে টেনে নিয়ে যাচ্ছে মহাবিদ্রোহের, এবং মহাবিদ্রোহের যে কারণ পাবো সেই কারণে এক একটা পর্যায়ে নিয়ে আলোচনা করবো যে এই কারণের জন্য হয়েছিল, এই কারণ এই কারণ। আমরা যে গল্প বলছিলাম না যে একটা ব্যক্তিকে সবাইকে যদি চড় মারে কেউ কিন্তু মাথা তুলে কথা বলে না, কিন্তু কেউ একজন ব্যক্তি যদি উঠে মারা দেয় ও আমাকে মেরেছিল, ও আমাকে মেরেছিল, সবাই অভিযোগ করবে। ঠিক এরাও অভিযোগ করবে কখন? পরে, যখন হয়েছে মহাবিদ্রোহের কারণ। হ্যাঁ আচ্ছা হোক, সে প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি হোক। তো তারপরে হ্যাঁ চলো তাড়াতাড়ি বল। তারপর আচ্ছা বসতে দাও, বসতে দাও। তারপর যে আন্দোলনটা আমরা দেখবো সেই আন্দোলন নাম হচ্ছে নীল বিদ্রোহ। নীল বিদ্রোহ তোমরা প্রত্যেকেই জানো নীল চাষ সম্পর্কে, প্রত্যেকে জানো তো নীল চাষ সম্পর্কে? উৎপল কত সালে হয়েছিল নীল বিদ্রোহ? 1859 শেষের দিকে শুরু, 1860 সালে গিয়ে ওই 60-এ গিয়ে বন্ধ হয়ে গেল। ওই জন্য 1859 60কে গ্রান্টেড করা হয়। যদি 59 থাকে তাহলে 60 থাকবে না, যদি 60 থাকে তাহলে 59 থাকবে।
তো নীল বিদ্রোহ যদি দেখি আমরা, নীল চাষকে কেন্দ্র করে এই নীল বিদ্রোহ কোথায় হয়েছিল? বাংলায় হয়েছিল। নীল চাষকে কেন্দ্র করে জোর করে প্রথমত দাদন নিয়ে, তারা দাদন অগ্রিম টাকা নিয়ে নীল চাষ করাতো। সেই নীল চাষ করার পর যে নীল হতো সেটাকে হচ্ছে ইংরেজরা অত্যাচার করে জোর করে কম দামে ফের কিন্তু বলে এই আন্দোলনকে কেন্দ্র করে এই যে প্রথার বিরুদ্ধে গিয়ে যারা আন্দোলন করে যে চালাচ্ছে, নদিয়ার চৌগাছা দিগম্বর বিশ্বাস আর শ্বেতাম্বর বিশ্বাস, দুই ভাই ছিল, ঠিক আছে। নদিয়ার চৌগাছার হচ্ছে দিগম্বর বিশ্বাস আর হচ্ছে শ্বেতাম্বর বিশ্বাস। অর্থাৎ নীল বিদ্রোহ নেতার নাম হচ্ছে এই নীল বিদ্রোহের যে ঘটনা আমরা যে পাই সেটা হচ্ছে নীল দর্পণ নাটক। কার লেখা? নীল দর্পণ নাটকে পাই আমরা কি? নীল চাষের চাষিদের দুর্দশার অবস্থা, সব কৃষক আন্দোলন পাচ্ছে, মানে কৃষক আন্দোলনের মধ্যে পড়েছে, হয়েছে। তো এই নীল দর্পণ পাচ্ছি কার? দীনবন্ধু মিত্র। ঠিক আসামের চাকে কেন্দ্র করে যে চা চাষিদের যে অত্যাচার সেটা হচ্ছে চাকর দর্পণ। কে লিখেছিল? নীলকর দর্পণ। চা চাষিদের যে আসামের চা চাষিদের কেন্দ্র করে যে আন্দোলন সেটা হচ্ছে চাকর দর্পণ। মীর মোশাররফ হোসেন, বুঝেছে? জমিদার দর্পণ। মীর মোশাররফ হোসেন, জমিদাররা কিভাবে ভারতবর্ষীদের অত্যাচার করতো, বাংলা টেক্সট পড়াতে কি ওইগুলো পাবো না, জমিদার দর্পণে কি বলা আছে। তো নীল দর্পণ আমরা পাচ্ছি কার? দীনবন্ধু মিত্র। নীল দর্পণ নাটক কে করছেন? দীনবন্ধু মিত্র করছেন। দীনবন্ধু মিত্রের ছদ্মনাম কি ছিল জানা আছে? এটা পরীক্ষা আসছে। গান্ধর্ব নারায়ণ মিত্র। নীল দর্পণ নাটক ইংরেজি অনুবাদ মাইকেল মধুসূদন দত্ত। কি করে? হ্যাঁ, ও আচ্ছা, লিখতে হবে না, তাই বলি কি হবে? হ্যাঁ, এটা বলবে তো, তবে তো ভালো লাগবে। মাইকেল মধুসূদন দত্ত ইংলিশে লেখেন, কিন্তু কি নামে পাবলিশড হয়? রেভারেন্ড জেমস লং এর নামে পাবলিশ করে। রেভারেন্ড জেমস লং এর নামে পাবলিশ করে। লিখেছেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, কিন্তু মাইকেল মধুসূদন নামে লিখলে বেধড়ক পেটাবে, এক ইংরেজি নামে পাবলিশ করেছে। কি নাম? একে লং সাহেবও বলা, ঠিক আছে। ঠিক এই যে নীলকর যে অত্যাচার, সেটা যখনই ইংরেজরা খবর পেল, রেভারেন্ড জেমস লংকে ধরে নিয়ে গেল এবং তাকে সাজা ঘোষণা করা হলো। কি হলো? 1 বছরের জেল আর হচ্ছে 1000 টাকা জরিমানা। সেই 1000 টাকা দিয়েছিল হচ্ছে কালীপ্রসন্ন সিংহ, যিনি বাংলায় প্রথম মহাভারত লিখেছিলেন। এর পানিশমেন্ট কি হচ্ছে? 1 বছরের জেল। হ্যাঁ, ওই কালীপ্রসন্ন সিংহ। নতুন বাজার নামের একটা বিশাল সুন্দর গল্প আছে, মনে থাকবে, খুব ভালো। তোমার বাংলা টেক্সট যখন পড়াতে যাবো তখন মনে করবে, তখন এই গল্প পড়বে। আচ্ছা, 1 বছরের জেল, 1000 টাকা। 1000 টাকা দিয়েছিলেন কে? কালীপ্রসন্ন সিংহ। মাইকেল মধুসূদন দত্ত এই নীল দর্পণ নাটকটা ইংলিশে অনুবাদ করেছেন, মার খাওয়ার ভয় পাবলিশ করেছে রেভারেন্ড জেমস লং এর নামে। রেভারেন্ড জেমস লং যখন ওই পাবলিশ করে সবাই পড়ে দেখলো খুব অত্যাচার কাহিনী লিখেছে, মার ওকে ধরে, ওকে পানিশমেন্ট করা হলো 1 বছর জেল, 1000 টাকা জরিমানা। 1000 টাকা জরিমানা কে দেবে? দিয়েছিল হচ্ছে কালীপ্রসন্ন সিংহ, কারণ মাইকেল মধুসূদন তখন টাকা ছিল না, তোমরা জানো, বিদেশে গেছিল।
মনে আছে? হ্যাঁ, বিদেশি ইংরেজি সাহিত্যের হবে, বিশাল ধনুর্ধর হবে, কিন্তু টাকাই ছিল না তার কাছে। কালীপ্রসন্ন সিংহের ডাক নাম হচ্ছে হুতুম পেঁচা। হ্যাঁ না, হবে, ও হবে, ও গল্প যেতে অনেক গল্প হবে, কত ধরনের গল্প, ভালো লাগবে। আচ্ছা, হয়েছে এই অবধি। এবং তারপরে যে সমস্ত কিছু আন্দোলন হয়, যে কৃষক আন্দোলন ভারতবর্ষের ইতিহাসে, সেটা একটু পরে যাবো, একটু পরে মতো মহাবিদ্রোহের পরে যাবো, মহাবিদ্রোহ এন্ট্রি করে নেবো, তারপরে বোঝা গেল। মহাবিদ্রোহের পরে গিয়ে দেখবো একটু কিছু সালের পরে, কাছাকাছি সাল ছিল বলে নিয়ে 1860 সাল বলে এটাকে নিয়ে নেওয়া হয়। তো 1857 সালে দেখবো মহাবিদ্রোহ ঘটবে, তাই তো? মহাবিদ্রোহ, এই সমস্ত কারণ একসঙ্গে মানে মাথা চাড়া দিবে। তো আজকে যে দিনটা হচ্ছে 12ই জানুয়ারি, আজকে টেক্সট এখানে শেষ করো, টেক্সট আর যাবো না, আজকে অন্য টপিক খানিকটা একটু নিয়ে ঢুকবো, যেটা দরকার আছে, যেটা এখানে দরকার আছে। টেক্সট আর যাবো না আমরা, টেক্সট আর হবে এই অবধি টেক্সট থাকবে। একটু যে জিনিসে যাবো, যেটা আমাদের জানার দরকার আছে, কালকে গেছে 11ই জানুয়ারি, আর ভারতের হচ্ছে সেকেন্ড প্রাইম মিনিস্টার ছিল কে বলো? জানা আছে? উত্তর, ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। কি নাম? লাল বাহাদুর শাস্ত্রী 1966 11ই জানুয়ারি হচ্ছে মারা গেছিলেন। কি কারণে? অজ্ঞাত কারণে। ঠিক তার কিছুদিন পর 24শে জানুয়ারি ভারতবর্ষে আরেক ধনুর্ধর ব্যক্তি মারা গেছিলেন, যার নাম হচ্ছে হোমি জাহাঙ্গীর ভাবা। লিঙ্ক কেন আজকে দাঁড়িয়ে আমরা আজকে কেন জানবো, ওই একটুখানি গল্প আছে, ওই একটুখানি গল্প আজকে ক্লাস শেষ করবো, বুঝা গেল? হ্যাঁ, আমাদের পড়াশোনা মানে গল্প রাখা যাবে, যাতে ভালো লাগে আমাদের। পড়াশোনা মানে শুধু বোরিং নয়, বিশাল ইন্টারেস্টিং জিনিস আছে। মানে যদি কোনোদিন ওই বললাম না, যদি কোনোদিন বাংলায় এতে পড়ো জয়দেবের গীত গোবিন্দ কিংবা চণ্ডীদাসের হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, অবাক হয়ে যাবে, আমরা তাহলে অনেক ভদ্র, এই কৃষ্ণ তো বড় বদমাশ ছিল। মেয়েরা বলবে এইরকম ভাবে মেয়েদের নিয়ে এ করে, মানে সেই সব সাহিত্য যদি পড়ো, পড়াশোনার মধ্যে অনেক আনন্দ রয়েছে, যে যেখানে আনন্দ খুঁজে পায় তার লাইফ সেই জায়গায় যায়। আর যদি ডাঙায় আনন্দ খুঁজতে যায়, তা কালকে দেখবে ইট ভাটায় কাজ করছে, খুব আনন্দ, 4টে ইট ইট চাকাতে পারি আমি। তো চলো ওইখানে যাই, গল্পটা একটুখানি যাই, গিয়ে শেষ করে দেবো আজকে। তো 11ই জানুয়ারি আমাদের ভারতবর্ষের সেকেন্ড প্রাইম মিনিস্টার হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, যার স্লোগান হচ্ছে জয় জওয়ান জয় কিষাণ, তাই তো? এবং ভারতবর্ষের ইতিহাসে জওহরলাল নেহরু এমন একটা ব্যক্তি ছিল, আমরা দেখব যে তিনি প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টের বিরুদ্ধে ছিল। প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টটা কি, মানে কিছু গল্পগত কিছু পিছনে জিনিস যেতে, তা আমাদের সংবিধান আরেকটা আসবে, ইতিহাস মানে বোঝানো হবে, এবং এখনকার ইতিহাস বুঝতে আরো সুবিধা হয়ে যাবে। জানার উদ্দেশ্য এটাই, তুমি যখন একটা টেক্সট পড়তে এসছো, তুমি জানো আমি সংবিধান দুটো জিনিস জানি মানে কি, আমি খুব ভালো জানি, সেটা তোমাকে আইডেন্টিফাই করে দেবে তোমার কথাবার্তায় বলবে। তো 11ই জানুয়ারি 1966 লাল বাহাদুর শাস্ত্রী মারা গেলেন একটা অজ্ঞাত কারণে। মারা গেলেন কোথায়? তাসখন্দ, ইউএসএসআর, তাই তো? ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, রাশিয়ার আগের নাম, মানে ইউক্রেন যারা রাশিয়া থেকে স্বাধীন হয়েছে তার আগে এরা সব সংঘ ছিল, একসঙ্গে মিলিত জোট ছিল। পরবর্তীকালে আলাদা রাশিয়া বলে আলাদা নাম ধরো, তার আগে নাম ছিল ইউএসএসআর নাম ছিল। ঠিক সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ওখানে যায় তাসখন্দে, এবং তাসখন্দে তার অজ্ঞাত কারণে মারা যায়। ঠিক তার 11 দিন পর, 11 থেকে 12 দিন পর মারা যাচ্ছে আমাদের 24শে জানুয়ারি হোমি জাহাঙ্গীর ভাবা, যিনি ভারতবর্ষের প্রথম নিউক্লিয়ার টেস্টের জন্য সব থেকে এগিয়ে গেছেন। নিউক্লিয়ার টেস্ট মানে বোঝো, পারমাণবিক শক্তির হচ্ছে পরীক্ষা করার জন্য। প্রথম হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী বলছে, হ্যাঁ কেন আমাদের দেশে হবে না? এটা একটা লিঙ্ক খুঁজে হয় যে ভারতবর্ষের সেই সব দেশ চায়নি যে ভারতবর্ষও এগিয়ে যাক হচ্ছে নিউক্লিয়ার দিক থেকে, এবং সেই জন্য হয়তো মানুষ একটা লিঙ্ক খোঁজে যে হয়তো অজ্ঞাত কারণে মারা গেছে, আর হোমি জাহাঙ্গীর ভাবা ঠিক এদিন মারা গেছে, বলে এ ব্যক্তি মরেছে, ঠিক এও বেঁচে থাকলে এও তো নিউক্লিয়ার টেস্ট করবে। ঠিক 1966 দেখা যাচ্ছে দুটো ব্যক্তি মারা যায়,
এবং ভারতবর্ষের সবচেয়ে কালোতম দিন, ভারতবর্ষের যে উন্নতির যে চরম সীমায় ছিল সেই জায়গাটা বিশাল স্তীমিত হয়ে গেল। আর সেরম ব্যক্তি পাওয়া গেল না যাতে আমাদের নিউক্লিয়ার যে আছে পারমাণবিক শক্তি পরীক্ষার সেই জায়গায় নিয়ে দেবে টেকনোলজি দিক থেকে। হোমি জাহাঙ্গীর ভাবার যে এটা ছিল এবং তার নাম অনুসারে ভাবা অ্যাটনমিক করা হয়েছিল, পরে সেটা আবার চেঞ্জ করে এখন সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার করা হয়েছে, তাই না? পড়বে ইতিহাসগুলো, ভালো লাগে। তো গল্পটা এই জন্য বলা যে এই যে আমাদের পাচ্ছি কাকে, লাল বাহাদুর শাস্ত্রী আর হোমি জাহাঙ্গীর, এই দুটো ব্যক্তি মারা যাওয়ার পর ভারতবর্ষে সেই শুরু হয়নি যে উন্নতি মানুষ এক্সপেক্ট করেছিল যে স্বাধীনতা এই বছর পরে পরে এই জিনিসগুলো আসবে, কিন্তু আসেনি। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে যখন 1967 ভারতের হচ্ছে তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয় কে, ইন্দিরা গান্ধী। তোমরা সাল ওয়াইজ এগুলো পড়ে রাখবে, কেন কাজে লাগবে, কখন দিয়ে দিল ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী কে ছিল, তো বলা যাবে না। কিন্তু তোমার যদি সাল ওয়াইজ পরপর মনে থাকে তাহলে তোমার এই প্রবলেমটা হবে, স্যার এই কোশ্চেন আমি পারিনি। পারোনি মানে তুমি পড়োনি, গল্পটা তোমাদের বলেছি তাহলে তোমাদের মনে থাকবে। 1967 হচ্ছে প্রধানমন্ত্রী হচ্ছেন ইন্দিরা গান্ধী। কি হচ্ছে? ইন্দিরা গান্ধী। আর ইন্দিরা গান্ধী এমন একটা ব্যক্তি ছিল যেটা চুপচাপ থাকতো, সবসময় বেশি কথা বলতো, এবং তার জন্য তখন সংসদে যে সমস্ত তাবড় তাবড় ব্যক্তি ছিলেন তাদের মধ্যে একজন ব্যক্তি হচ্ছে মোরারজি দেশাই। পরবর্তীকালে প্রধানমন্ত্রী হন ইন্দিরা গান্ধীর পরে। কিন্তু যখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হন, এই মোরারজি দেশাই যারা তাবড় তাবড় লোক বলে একটা বোবা মেয়েকে বসিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী, কিভাবে চলবে দেশ। তো সেইবারে যেবারে 1967 যখন ইলেকশন হয়, সেই ইলেকশনে কি হচ্ছে দেখা গেছে যে এরা হচ্ছে অগাধ ভোট পাই, মানে একক সংখ্যাগরিষ্ঠ। একক সংখ্যাগরিষ্ঠ মানে তোমাদের জানা উচিত যে টোটাল সিটের অর্ধেকের সিট যদি কোনো দল পায় সেটাকে বলা হয় একক সংখ্যাগরিষ্ঠ। আর একক সংখ্যা যে কোনো ল পাস করতে সুবিধা, আমাদের সংবিধানে বলা আছে ল পাস করবে কারা, ভারতীয় সংসদ, রাজ্যসভা, লোকসভা, রাষ্ট্রপতি, এরা মিলে কি করবে, ল বিভিন্ন রকম আইন পাস করবে। এই পাওয়ার কারা দেওয়া আছে, সংসদের হাতে, পার্লামেন্টের হাতে। এই আইনগুলো জাস্টিফাই কে করবে, সুপ্রিম কোর্ট, যে আইনটা ঠিক আছে কিনা ভুল আছে। কিন্তু রাষ্ট্রপতি সরকার বাদ দিতে পারবে না। ভারতের সংবিধানের বিশাল একটা ক্রিটিক্যাল জায়গা, যে কোনো ল পাস হয়ে গেল, মনে করো তুমি অগাধ ভোটে জিতেছো আর ল পাস করে দিল, সব বলে দিলে তুমি যা বলে তাই শুনবে, যে সব এরকম উলঙ্গ হয়ে ঘুরে গেল, ল পাস হোক, তারপর সেটা করতে হবে। সংবিধান ইয়ে জাস্টিফাই করতে পারবে, সুপ্রিম কোর্ট জাস্টিফাই করলে কিছু করতে পারবে, রাষ্ট্রপতি পারবে, যে সংসদের যে পার্লা ইয়ে রয়েছে। ইন্দিরা গান্ধী কি করলো, যখন 67 এই জিতলো, দেখো সবাই ওর বিরুদ্ধে, জিতেছে প্রধানমন্ত্রী কিন্তু কোনো কাজ করতে পারছেন, চারিদিক থেকে প্রবলেম। মোরারজি দেশাই, জি প্রকাশ নারায়ণ, সবাইকে পাবো, কে কামরাজ, আমরা যখন ঢুকে যাব মহাবিদ্রোহ হয়ে যাক, তারপর আমরা জাতীয় কংগ্রেসে ঢুকে যাবেন 1885, তাই তো, জাতীয় কংগ্রেস উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো এইখানে যখন ঢুকে যাবো দেখবো যে জাতীয় কংগ্রেসের যে সমস্ত কর্ণধার ব্যক্তি পাবো তাদের মধ্যে কে কামরাজ, অনেক ব্যক্তি পাবো। ইন্দিরা গান্ধী যখন যে থাকবে এই প্রবলেমটা ফেস করবে যে একক সংখ্যাগরিষ্ঠ না পেলে হবে না। আর প্রধানমন্ত্রী একটা স্পেশাল পাওয়ার আছে, সে চাইলে ইলেকশনকে আগে নিয়ে চলে আসতে পারে। ওদের টেনিওর কত, 5 ইয়ার্স, তাই তো, প্রধানমন্ত্রীর মেয়াদ 5 বছর। ও চাইলে 4 বছরেও করতে পারে, 3 বছর করতে পারে, 2 বছর করতে পারে, আবার ইলেকশন করে, বোঝা গেছে? তো মেন কথা যে একটা জিনিস তোমাদের একটা জিনিস মাথায় কি ভালো লাগবে, যে একটা আইএএস আইপিএস অফিসার পাওয়ারফুল বেশি, একটা প্রধানমন্ত্রী বেশি পাওয়ারফুল? কেন তোমাদের মধ্যে, কেন? হ্যাঁ, 5 বছর তো চেঞ্জ হয়ে যাবে, তো পাওয়ার কোথায়? তারপর তো আইএস হবে, তাকে ঘাড় ধরে টেনে নিয়ে যাবে। এটা বোঝার ব্যাপার। 5 বছর পর চলে যাবে, সেই আইপিএস ঘাড় ধরে টেনে যাবে না। মন্ত্রীর আন্ডারে কাজ করে, তো প্রধানমন্ত্রী যে হয়েছে তার তো ব্যাপারটা প্রধানমন্ত্রী পদ থাকলো, আমি বলছি তুমি প্রধানমন্ত্রী হলে এখন আইপিএস সব ঘরে বাথরুম পরিষ্কার করালে, 5 বছর তুমি হেরে গেলে, আর তারপর ওই যে আইপিএস তোমাকে ছেড়ে দেবে, নিয়ে যাওয়া যাবে প্রধানমন্ত্রী। আমি বলছি তোমার পদত্যাগ নিয়ে, আমি প্রধানমন্ত্রী পদে, তুমি ব্যক্তি বিশেষ চলে গেলে, পদ তো থাকছে, কিন্তু সব প্রধান একরকম তো হবে না। ভারতীয় সংসদে দেখা যায় আইপিএস আইএস হচ্ছে অনেক টপ র্যাঙ্কের চাকরি, ভারতের সবচেয়ে বড় চাকরি।
আর এরা তো মেন যে মোদ্দা কথা যেটা হচ্ছে আইপিএস আইএস হওয়ার জন্য তোমাকে একবার পরীক্ষা সিলেকশন হলে 60 বছর চাকরি করতে হবে। আর তুমি একবার পরীক্ষা দিলে সারা জীবনের সিলেকশন হয়ে যাবে। কিন্তু কিন্তু তুমি যদি প্রধানমন্ত্রী হও প্রতি 5 বছর অন্তত পরীক্ষা দিতে হবে যে তুমি এলিজিবল কি নট এলিজিবল। এই জন্য প্রধানমন্ত্রী পাওয়ার বেশি। তুমি 5 বছর প্রতি বছর পরীক্ষা দিচ্ছ, আমার ক্যাপাসিটি আছে। এটা আইএস অফিসার আজকে পরীক্ষা দিচ্ছে, 2 বছর পর বসাও 100% পাস করতে পারবে। পারবে? সারা জীবনে যদি বই দিয়ে তো পাস করতে পারবে। এই জন্য ভ্যালুয়েশন বেশি প্রধানমন্ত্রী, এই সংসদে পাওয়ার বেশি। ইন্দিরা গান্ধী যখন এই ব্যাপারটা হলো, যে ইন্দিরা গান্ধী যখন দেখলো ব্যাপারটা হচ্ছে এই যে আমি যদি একক সংখ্যাগরিষ্ঠ না পাওয়া আমি আইন পাস করতে পারবো। প্রধানমন্ত্রী স্পেশাল পাওয়ার বলে বলে আমি 67 পর হওয়ার কথা 72-এ নিয়ে এসছে, কোথায় 71-এ নিয়ে চলে এসছে সঙ্গে। আর 71-এ যখন অগাধ ভোটে জিতেছে, প্রথমেই কি করেছে, রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে 20 বছরে, আর করেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকে আলাদা করে দিয়েছে। একমাত্র প্রধানমন্ত্রী যে একের বলে হচ্ছে বাংলাদেশকে আলাদা করে দিয়েছে। শেখ আবদুল্লাহ যে ন্যাশনাল কনফারেন্সের এখন হচ্ছে কর্ণধার, তোমরা পড়ে থাকবে কাশ্মীরের ঘটনা, পড়তে গিয়ে পারবে যে ন্যাশনাল কনফারেন্স যেটা কাশ্মীরের যে শেখ আবদুল্লাহ, সে বহুত প্রবলেম ক্রিয়েট করেছে তাকে ইন্দিরা গান্ধী, যখন পাকিস্তানের সঙ্গে এক হয়ে ভারতবর্ষকে ধূলিসাৎ করবে। সেই শেখ আবদুল্লাহ ইন্দিরা গান্ধীর পায়ের কাছে ঝুঁকে গেছিল, বলে আমাকে একটা পদ দিন। শেখ আবদুল্লাহ প্রথম ইলেকশনে জিতবে কংগ্রেসের হয়ে দাঁড়িয়ে, তুমি কংগ্রেস হয়ে যাবে, আমি বাকিটা দেখে নেব। হ্যাঁ হ্যাঁ, তো মেন ঘটনা আমরা একটুখানি চলে যাই যে না ওটা 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 আলাদা, ওটা আলাদা পোর্শন, ওইটা ওর লাইফের একটা আলাদা পোর্শন। 71-এর ইলেকশনের পর 71-এ যখন অগাধ ভোটে জিতে দেখবো আমাদের সংবিধানের সব সংশোধন ওইখানে শুরু হচ্ছে। সংশোধন দেখবে 71, 72, 73-এর যে অগাধ সংশোধন হয়েছে, কারণ প্রথম অগাধ ভোটে জিতেছে হচ্ছে ইন্দিরা গান্ধী। আর যে সমস্ত এতদিন যারা প্রবলেম ক্রিয়েট করেছিল সব অ্যাক্টগুলোকে চেঞ্জ করেছে, সব জায়গায় জুড়েছে, নতুন নতুন ক্লজ জুড়েছে। আর দেখবেন 1973-তে আসবে আমাদের কেশবানন্দ ভারতী কেস, ভারতের সংবিধানের সবচেয়ে বেশি যেখানে প্রবলেমে পড়েছিল যে সংবিধান থাকবে না থাকবে, এরকম একটা প্রবলেম চলে এসেছিল। 1973-তে জাজমেন্ট এসেছিল এবং সেই জাজমেন্টে দেখা গেছে ইন্দিরা গান্ধীর বিপক্ষে গেছে। একটা খারাপ প্রথা চলে এসেছিল যে যারা সরকার হয়ে কথা বলে তারাই চিফ জাস্টিস হবে, আর ওইখানে যারা যারা ইন্দিরা গান্ধীর বিরোধী করেছিল, ইন্দিরা গান্ধী হেরে গেছে, যারা যারা বিরোধী করেছিল তাদেরকে প্রধান করেন, চিফ জাস্টিস করেন। চিফ জাস্টিসের প্রথা আছে যে যখন মোস্ট অফ চিফ জাস্টিস তিনি হবেন জাস্টিস, তারপরে যে মোস্ট অফ সিনিয়র সেও চিফ জাস্টিস হবে। মোস্ট অফ সিনিয়র যে ছিল সে বলছে ইন্দিরা গান্ধী বিরোধী করেছিল, চিফ জাস্টিস করুন। অর্থাৎ সংসদে যখন পাওয়ার থাকে এইগুলো করেছিল। পরবর্তীকালে মোরারজি দেশাই যখন আবার জনতা পার্টির হয়ে এসে এইটাকে আবার চেঞ্জ করেছে, বলে না মোস্ট অফ সিনিয়রকেই দিতে হবে, তাই ভারতের সঙ্গে বিচার ব্যবস্থা পুরো ধূলিসাৎ হয়ে যাবে। কেউ যদি পাওয়ারে চলে আসে যা খুশি তাই করবে, মানুষকে মানুষ বলে গ্রাহ্য করবে। ইন্দিরা গান্ধী 71 থেকে কত অবধি ছিল, 5 বছর 75, এই 71 থেকে 75 ভারতবর্ষের সবচেয়ে টাফেস্ট টাইম, এবং 75-এ গিয়ে তিনি ইমার্জেন্সি ঘোষণা করেছিলেন। কেন ইমার্জেন্সি ঘোষণা করেছিলেন সেটাই আমাদের গল্পের শেষ বিষয়বস্তু, এবং সেখান থেকে ক্লাস শেষ করি। 1975-এ দেখা যাবে তো অনেক কটা ঘটনা পিছনে যাবে, ও গল্প পরে একদিন করবো। শুধু এটুকুই যাব যে 1975-এ তিনি বুঝে গেছিলেন যে এত এত জিনিস আমার পিছনে রয়েছে এবং ক্ষমতাও খুব রয়েছে। একটা ঘটনা ঘটে যায় 14ই আগস্ট 1975। 71-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু ইলেকশন হয়েছে। ইলেকশন হচ্ছে 74-এ, আর 75-এ গিয়ে সরকার বদল হচ্ছে। সেই সরকারের ফার্স্ট প্রাইম মিনিস্টার হচ্ছেন কে, শেখ মুজিবুর রহমান, যার মেন নাম হচ্ছে শেখ হাসিনা, এখন বিতাড়িত প্রধানমন্ত্রী, আর তার আরেকটা মেয়ে হচ্ছে রেহেনা। সেই সময় ছিল জার্মানিতে, আর বাকি সব ফ্যামিলি বাড়িতে ছিল। 1975 14ই আগস্ট রাত 3টের সময়, 14 তারিখ রাত 3টে, 15 তারিখ পড়ে গেছে সেদিন, সেই দিন এক রাতে ওদের বাড়ির সবাইকে হচ্ছে বাংলাদেশের সরকারের যে পুলিশ বিভাগ ছিল সবাইকে মেরে দিয়েছে। এক রাতে সবাইকে মেরে দিয়েছে, বাড়ির সবাইকে, শেখ মুজিবুর রহমানকে, তার দুটো ছেলেকে, বাড়ির চাকরকে, সবাইকে এক রাতের মধ্যে। বাংলাদেশের ইতিহাসের রঙিন হয়ে গেছে।
ইন্দিরা গান্ধী চমকে উঠেছে, বলে যার হাতে এত পাওয়ার আছে কালকে আমার সঙ্গে এরকম ঘটবে না, গ্যারান্টি আছে। ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি ঘোষণা করবেন 1975 আর চালাবে 77 অবধি। এবং ওই 77 সালে ভারত সরকারের টাফেস্ট অ্যাক্ট এসেছিল যার নাম হচ্ছে মিশা, MISA, মিশা মেনটেন্যান্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট 1975। এবং ওই আইনের বলে এইটা করা হয়েছিল যে সন্দেহবশত কাউকে তুলে আনা যায়। এই একটার মেন গল্প, এটা গল্প অনেক বড় কিন্তু আমরা ছোট করে নিয়ে নেবো। এই মিশা একটার মেন গল্প হচ্ছে সন্দেহ, আমার সন্দেহ হলো আমি একটা সরকার, আমার সন্দেহ হচ্ছে খারাপ করতে পারে, একে ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দিতে পারে। মিশার মেন গল্প এটা। ওই সময় 2 থেকে 3 হাজার তাবড় নেতাকে সবাইকে ইন্দিরা গান্ধী জেলে ঢুকিয়ে দিয়েছিল। আমার বিরুদ্ধে কেউ একটা কথা বলে যাবে, চুপচাপ থাকতো কিন্তু ল পাস করে গেছে। মিশা অ্যাক্ট, যার এতে লালু প্রসাদ যাদব 2 বছর জেলে ছিল। যে লালু প্রসাদ যাদব, হ্যাঁ, যার ছেলে নাম তেজস্বী যাদব। এখন তোমরা যদি ইতিহাস মানে সঙ্গে দেখো তাহলে বুঝতে পারবে। আর হ্যাঁ, তো ওই লালু প্রসাদ যাদব হচ্ছে জেল খাটছে তখন, ওই 1975 to 77। সেই সময় তার একটা মেয়ে জন্ম হয়। আর লালু প্রসাদ যাদব হচ্ছে ওই টেরা আদমি যাকে বলা। বলে ইন্দিরা গান্ধী কোন আইন বলে আমাকে ফাঁসিয়েছে? মিশা, আমার মেয়ের নাম রাখো মিশা। দেখবে লালু প্রসাদ যাদবের একটা মেয়ের নাম হচ্ছে মিশা ভারতী, তোমাদের এটা মনে থাকবে। এখানে আজকে আমাদের গল্প শেষ করব যে ইন্দিরা গান্ধী এরকম একটা ব্যক্তি ছিল, চুপচাপ থাকতো কিন্তু এমন এমন আইন পাস করেছে যে সন্দেহবশত মানুষকে তুলে আনা যায়। ওটা একটা আলাদা পোর্শন, কিন্তু তিনি যেগুলো করেছে, একটা মেয়ে হয় যে ওই যে কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে সবচেয়ে বড় ব্যাপার ঘটেছিল, গল্প পরের দিন বলবো, যে 71 যে ইলেকশন, 71 ইলেকশনে ওর বিরুদ্ধে একজন কেস করেছে, জয়প্রকাশ বলে একজন, মানে ওর বিরুদ্ধে যে লড়েছিল, ওর জাজমেন্ট এসছে 74-এ। কত সালে এসছে? 74 এসে জাজমেন্ট বলেছে ওই যে হয়েছিল লোকসভা, ওই লোকসভাটা বাতিল করা হচ্ছে। আর ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকছেন, প্রধানমন্ত্রী পিলে চমকে গেছে। ভারতের যে প্রথম প্রধানমন্ত্রী, যিনি প্রধানমন্ত্রী হয়ে সংসদে ঢুকতে পারছেন, বলে 6 বছর তোমরা এতে ঢুকবে, প্রধানমন্ত্রীকে পাস করে। সেইখান থেকে প্রধানমন্ত্রী বেরিয়ে এসে ইমার্জেন্সি ঘোষণা করেছে। বিশাল রচনা ঘটনা, এবং খুব ভালো লাগবে তোমাদের যে হ্যাঁ আমরা জানি ইন্দিরা গান্ধী এই ব্যাপারটা, এই ঘটনার পর এই ঘটনা ঘটেছে। এই অ্যাক্ট এসছে, মিশা অ্যাক্ট কি, তারপর প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট 1950, 1950 সালে প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট। একটা হয় তুমি অপরাধ করেছো, তোমাকে পানিশমেন্ট করা হবে, তোমার স্বাধীনতা খর্ব করানো হবে, তোমার যে স্বাধীনতা ঘোরাঘুরি, জেলে ঢোকানো মানে কি, তুমি একটা অপরাধ করেছো তার জন্য তোমাকে জেলে ঢোকানো। এবার বলছে না, তোমাকে মনে হচ্ছে তুমি সন্দেহ করতে পারো, ওই জন্য তোমাকে জেলে ঢোকানো হচ্ছে। স্বাধীন ভারতের সবচেয়ে কালোতম দিক মিশা অ্যাক্ট। যদি পরে কোনোদিন দেখবে, আমার পরে কোনো সময় যদি টাইম হয় গল্পটা বলবো। ওকে, আজকাল বেশি যাবো না, বাড়ি ফিরবো। ওকে, তো একটা কথাই বলি বারবার, যে যতটা টাইম পাবে পড়াশোনার পিছনে দাও, রাজার মতো জীবন কাটাতে হবে। হ্যাঁ,